আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা বন্ধুরা, স্বাগতম আজকের চ্যানেলে। নবম পে স্কেল নিয়ে আজ এমন কিছু তথ্য নিয়ে হাজির হয়েছি যা শুনলে আপনি চমকে উঠবেন। একদিকে আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ সরাসরি সতর্ক করে দিয়েছে সরকারকে, অন্যদিকে একেবারে শেষ মুহূর্তে এসে বিচার বিভাগের বেতন কাঠামো নিয়ে তৈরি হয়েছে নতুন এক জটিলতা, যা পুরো প্রক্রিয়াকে থমকে দিতে পারে। খোদ প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এসেছে বিশেষ নির্দেশনা। প্রধানমন্ত্রী নিজে অর্থমন্ত্রীর সঙ্গে করেছেন জরুরি বৈঠক। বাজেটে ঠিক কত টাকা বরাদ্দ রাখা হয়েছে, বকেয়া বেতন নিয়ে কি সিদ্ধান্ত হয়েছে, বিচারকরা কেন সমান ভাতা দাবি করছেন, সবকিছু আজ একদম বিস্তারিতভাবে জানাবো। তাই পুরো প্রতিবেদনটি মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখুন। দর্শক বন্ধুরা, প্রথমেই আসি সবচেয়ে বড় খবরে। সরকারি চাকরিজীবীদের নবম জাতীয় পে স্কেল বাস্তবায়ন নিয়ে আবারও তৈরি হয়েছে নতুন শঙ্কা। সচিব কমিটি নতুন বেতন কাঠামো বাস্তবায়নের সুপারিশমালার খসড়া প্রায় চূড়ান্ত করে ফেলেছিল, কিন্তু একেবারে শেষ মুহূর্তে এসে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস অর্থাৎ বিচার বিভাগের বেতন কাঠামো নিয়ে তৈরি হয়েছে সম্পূর্ণ নতুন এক জটিলতা। কি সেই জটিলতা? বিচার বিভাগের কর্মকর্তারা তাদের মূল বেতনের সমান অর্থাৎ শতভাগ হারে বিশেষ ভাতা দাবি করেছেন। এই দাবি সামনে আসার পরই গেজেট প্রকাশের আগে বিষয়টি আরও পর্যালোচনার নির্দেশ দিয়েছে খোদ প্রধানমন্ত্রীর কার্যালয়। ফলে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস পে কমিশন 2025-এর প্রতিবেদন নিয়ে নতুন করে চূড়ান্ত পর্যালোচনা শুরু করতে যাচ্ছে অর্থ বিভাগ। এবার আসি আরেকটি চাঞ্চল্যকর তথ্যে। অর্থ বিভাগ সূত্রে জানা গেছে, গত সপ্তাহে প্রধানমন্ত্রী নিজে একটি অনির্ধারিত বৈঠক করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সঙ্গে। এই বৈঠকে আলোচনা হয়েছে নবম পে স্কেলের আর্থিক প্রভাব নিয়ে, বাস্তবায়নের সময়সূচি নিয়ে এবং বিভিন্ন খাতের বেতন কাঠামোর মধ্যে ভারসাম্য বজায় রাখা নিয়ে। এই বৈঠকে প্রধানমন্ত্রী স্পষ্ট নির্দেশনা দিয়েছেন, বেতন কমিশনের প্রতিবেদন এবং জুডিশিয়াল সার্ভিসের দাবিগুলো আরও ভালোভাবে পর্যালোচনা করতে হবে। কোথাও কোনো বৈষম্য বা অসঙ্গতি থাকলে সেগুলো দ্রুত সমাধান করার নির্দেশও দিয়েছেন তিনি। এখান থেকেই বোঝা যাচ্ছে বিষয়টি এখন সর্বোচ্চ পর্যায়ে গুরুত্ব পাচ্ছে। আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য হলো, বিচারকদের বেতন কাঠামো নির্ধারণের জন্য অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর নেতৃত্বে 7 সদস্যের একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করা হয়েছে। এই কমিটি শিগগিরই বৈঠকে বসবে। তবে মজার এবং একই সঙ্গে উদ্বেগজনক তথ্য হলো, এর আগে 12 আগস্ট এই কমিটির বৈঠক ডাকা হয়েছিল, কিন্তু কমিটির সদস্যরা উপস্থিত না থাকায় সেই বৈঠকটি হতেই পারেনি। প্রথম বৈঠকে বিচার বিভাগ পে কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদন উপস্থাপন এবং এর গুরুত্বপূর্ণ সুপারিশগুলো নিয়ে আলোচনা হওয়ার কথা। বিশেষভাবে যেসব বিষয় গুরুত্ব পাবে তা হলো, বিচারকদের বেতন ভাতা ও অন্যান্য সুযোগ সুবিধা বর্তমান বাস্তবতার সঙ্গে কতটা সামঞ্জস্যপূর্ণ, নতুন কাঠামো বাস্তবায়নে সরকারের অতিরিক্ত কত অর্থ প্রয়োজন হবে এবং তা কোন পদ্ধতিতে দেওয়া সম্ভব। দর্শক বন্ধুরা, এবার আসি আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্যে, যা সরাসরি আন্তর্জাতিক মহল থেকে এসেছে। আন্তর্জাতিক মুদ্রা তহবিল অর্থাৎ আইএমএফ এর পর্যবেক্ষণ অনুযায়ী সরকারের রাজস্ব আয় এখনো প্রত্যাশিত লক্ষ্যে পৌঁছায়নি। একই সঙ্গে বাজেট ঘাটতির চাপও রয়েছে। এই পরিস্থিতিতে বড় পরিসরে বেতন বৃদ্ধি করলে সরকারি ব্যয় উল্লেখযোগ্যভাবে বেড়ে যেতে পারে। পাশাপাশি বাজারে অতিরিক্ত অর্থের প্রবাহ মূল্যস্ফীতির ওপর নতুন চাপ তৈরি করতে পারে বলে সংস্থাটি আশঙ্কা প্রকাশ করেছে। এই কারণেই সরকারের ভেতরে একটি অংশ মনে করছে, উচ্চ মূল্যস্ফীতি এবং আর্থিক সংকটের বাস্তবতা বিবেচনায় নিয়ে নতুন পে স্কেলের বাস্তবায়ন হয়তো আরও কিছুটা পেছানো যেতে পারে। যদিও এটি এখনও একটি আলোচনার বিষয়, চূড়ান্ত সিদ্ধান্ত নয়। এবার চলুন দেখে নিই সংখ্যার হিসাবে ঠিক কত টাকার প্রশ্ন জড়িয়ে আছে এই পে স্কেলের সঙ্গে। 2026-27 অর্থ বছরের বাজেটে সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন ও ভাতার জন্য প্রায় 89,836 কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। আর পেনশন ও গ্র্যাচুইটি সহ এই খাতে সরকারের মোট বিশেষভাবে লক্ষণীয় নিম্ন গ্রেডের কর্মচারীদের ক্ষেত্রে তুলনামূলক বেশি হারে বৃদ্ধির প্রস্তাব রাখা হয়েছে। অর্থাৎ যারা সবচেয়ে কম বেতন পান, তাদের বেতন শতাংশ হিসেবে সবচেয়ে বেশি বাড়বে।
বাস্তবায়ন পদ্ধতি নিয়েও এই বৈঠকে সুস্পষ্ট প্রস্তাব এসেছে। নতুন কাঠামো 2 ধাপে বাস্তবায়নের প্রস্তাব দেওয়া হয়েছে। প্রথম ধাপে কার্যকর হবে মূল বেতন, আর তার পরের বছর কার্যকর হবে বাড়ি ভাড়া, চিকিৎসা এবং অন্যান্য ভাতা। অর্থাৎ মূল বেতন বাড়লেও ভাতাগুলোর জন্য কর্মচারীদের আরেকটু অপেক্ষা করতে হতে পারে। দর্শক বন্ধুরা, একটু আগে যে কারণে গ্যাজেট প্রকাশে দেরি হচ্ছে সেই বিষয়টিও পরিষ্কার করে দিতে চাই। মূলত 2টি বড় কারণেই এখন আটকে আছে এই পে স্কেল। প্রথম কারণ হলো জুডিশিয়াল সার্ভিসের শতভাগ ভাতার নতুন দাবি এবং সেই দাবির চূড়ান্ত পর্যালোচনা এখনো শেষ হয়নি। দ্বিতীয় কারণ হলো আইএমএফ এর রাজস্ব ও মূল্যস্ফীতি সংক্রান্ত পর্যবেক্ষণ, যা সরকারকে অতিরিক্ত সতর্কতার সঙ্গে এগোতে বাধ্য করছে। তবে সরকার একই সঙ্গে জানিয়ে দিয়েছে, আইএমএফ এর পরামর্শ থাকলেও পে স্কেল বাস্তবায়ন থেকে সরে আসার কোনো পরিকল্পনা তাদের নেই। বরং সরকার এই বিষয়ে দৃঢ় অবস্থানেই রয়েছে বলে জানা গেছে। এখন প্রশ্ন হলো, সামনে ঠিক কি ঘটতে চলেছে? সংশ্লিষ্ট সূত্র অনুযায়ী প্রথমত অর্থমন্ত্রীর নেতৃত্বাধীন 7 সদস্যের কমিটিকে বিচার বিভাগের বেতন কাঠামো নিয়ে দ্রুত বৈঠক করে সিদ্ধান্তে আসতে হবে। দ্বিতীয়ত সচিব কমিটির চূড়ান্ত সুপারিশ প্রধানমন্ত্রীর কার্যালয়ের অনুমোদনের জন্য পাঠাতে হবে। তৃতীয়ত মন্ত্রিসভার চূড়ান্ত অনুমোদন পেলেই কেবল গ্যাজেট প্রকাশ সম্ভব হবে। প্রতিটি ধাপেই এখন সময় এবং সতর্কতা দুটোই জড়িয়ে আছে। একদিকে প্রায় 18 লাখ সরকারি কর্মকর্তা কর্মচারী প্রতিদিন অপেক্ষা করছেন একটি সুখবরের জন্য। অন্যদিকে সরকারকে বিবেচনা করতে হচ্ছে অর্থনীতির সামগ্রিক ভারসাম্য, আন্তর্জাতিক সংস্থার পরামর্শ এবং বিভিন্ন সার্ভিসের মধ্যে বৈষম্য। দর্শক বন্ধুরা, আজকে প্রতিবেদনের সবচেয়ে গুরুত্বপূর্ণ 6টি তথ্য আরেকবার সংক্ষেপে মনে করিয়ে দিচ্ছি। প্রথমত, বিচার বিভাগের শতভাগ ভাতার দাবি নিয়ে নতুন জটিলতা তৈরি হয়েছে। দ্বিতীয়ত, প্রধানমন্ত্রী নিজে অর্থমন্ত্রীর সঙ্গে অনির্ধারিত বৈঠক করেছেন। তৃতীয়ত, আইএমএফ রাজস্ব ঘাটতি এবং মূল্যস্ফীতির শঙ্কা প্রকাশ করেছে। চতুর্থত, বেতন ও ভাতা খাতে সরকারের মোট বরাদ্দ প্রায় 1,41,000 কোটি টাকা। পঞ্চমত, গেজেট দেরিতে এলেও জুলাই থেকেই কার্যকর ধরে বকেয়া দেওয়া হবে। এবং ষষ্ঠত, সচিব কমিটি 100 থেকে 140% বেতন বৃদ্ধি এবং 2 ধাপে বাস্তবায়নের প্রস্তাব চূড়ান্ত করেছে। দর্শক বন্ধুরা, নবম পে স্কেল নিয়ে প্রতিটি নতুন তথ্য আমরা সবার আগে আপনাদের কাছে নিয়ে আসার চেষ্টা করি। এই মুহূর্তে পরিস্থিতি দ্রুত বদলাচ্ছে, তাই যে কোনো সময় নতুন কোনো সিদ্ধান্ত আসতে পারে। সেই আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অন করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলবেন না এবং আপনার মতামত কমেন্ট বক্সে জানান। আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।